হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে পডকাস্ট শুরু করার আগে বলছি, তোমরা সকলেই জানো বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে। আমাদের এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে তোমাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। আর সেখান থেকে আমরা সিলেক্ট করব মাত্র 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ। আর সেটা কি জানো তো? সেটা হচ্ছে একজন লাকি উইনারকে আমরা সিলেক্ট করব, যার জন্য আমাদের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার। আর সেই লাকি উইনার কি হচ্ছে সেটাও কিন্তু আমরা পুরোপুরি লাইভে এসেই অ্যানাউন্সমেন্ট করব। সো দেরি করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের প্রত্যেকটা পডকাস্ট তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছয়, নোটিফিকেশন যাতে সবার আগে যায়, সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর শুধুমাত্র 2,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে লাকি সেই সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে সেই লাকি থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমাদের এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। তোমরা প্রত্যেকটা পডকাস্টকে এত সুন্দরভাবে রিভিউ দিচ্ছে, এত ফিডব্যাক পাচ্ছি, সেগুলো থেকে আমরা ডে বাই ডে নিজেদেরকে আরও বেশি সেটা থেকে আমরা এনকারেজ করতে পারছি। আর আমাদের যারা সাবস্ক্রাইবার তারা যতটা নিজেদের স্টোরি, নিজেদের সাথে ঘটে যাওয়া ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করছে, যেটা থেকে আমরা আরও বেশি সচেতন হচ্ছি। তো প্রত্যেকটা স্টোরি আমরা চেষ্টা করবো নিজেদের চ্যানেলে তুলে ধরার। তো সেরকমই আজকের একজন সাবস্ক্রাইবারের পাঠানো আজকে সেই ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করবো, সেটা নিয়ে আজকের এই পডকাস্ট। আজকের এই পডকাস্ট পাঠানো শ্রেয়সী বলে একজন সাবস্ক্রাইবারে। সে আমাদের এই পডকাস্ট আজকের এই স্টোরিটা পাঠিয়েছে বেনারস থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গা থেকে পাঠানো একজন সাবস্ক্রাইবারের সাথে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। যে ঘটনাটা যদি আজকে তোমরা যখন শুনবে, তোমরাও নিজেদেরকে অনেক বেশি সাবধান করতে পারবে। যখন আমাকে শ্রেয়সী ঘটনাটা পাঠিয়েছিল, আমি পুরো ব্যাপারটা শোনার পরে অনেকটাই অবাক হয়ে যাই, আর হ্যাঁ, অনেকটা সাবধানও হয়ে যাই। কারণ বললামই যে প্রত্যেকটা পডকাস্ট থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি। তো আজকের পডকাস্ট শুরু করার আগে আমরা একবার শুনে নেব শ্রেয়সী পাঠানো সেই অডিও মেসেজের ছোট্ট একটা ক্লিপ। চলো। घर से जब मुझे फाइनली परमिशन मिल गया जॉब के लिए, तो जब मैं वो स्कूल में पहुंची, 15 से 20 सेकंड के लिए ना मैं जस्ट वो स्कूल को देखता रहा। ठीक है, फिर मैंने सोचा चलो अंदर जाती हूँ। मैंने कभी सोचा नहीं था कि मेरे साथ इतना कुछ हो जाएगा। তো তোমরা শুনলে যে শ্রেয়সী আমাদেরকে যে অডিও মেসেজটা দিয়েছে, সেটা জাস্ট একটুখানি ছোট্ট একটা রেকর্ডিং। এবার আজকের এই স্টোরিটা আমি শুরু করছি। ঘটনাটা হচ্ছে শ্রেয়সীর সাথে ঘটা। শ্রেয়সী বেনারস থেকে বেশ কিছুটা দূরে এক জায়গা থেকে বিলং করে। ফ্যামিলিতে বাবা মা আর তার ছোট ভাই। শ্রেয়সী বরাবরই পড়াশোনায় খুবই ভালো স্টুডেন্ট ছিল, সেজন্য প্রত্যেকটা ক্লাসে ও ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসতো। এরকমই চলতে থাকে। তারপরে শ্রেয়সী পড়াশোনা কমপ্লিট করার পরে সেখানকারই একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে যায়। বেনারস থেকে বেশ কিছুটা দূর ওদের যেখানে ওরা বিলং করে আমি বললাম, তো সেই এলাকায় লোকাল একটা স্কুল, ছোটো মোটো প্রাইভেট একটা স্কুলে শ্রেয়সী চাকরিটা পায়। এবার শ্রেয়সী সেখানে চাকরিটা করতে থাকে, কিন্তু সেখানে স্যালারি ছিল অনেকটাই কম। আর শ্রেয়সীর বাড়ির অবস্থা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে শ্রেয়সী বিলং করত। এবার শ্রেয়সীর বাড়ি থেকে শ্রেয়সীকে মাঝে মাঝে বিয়ের জন্য চাপ দিত। একটা সময় পরে গিয়ে বাবা মার মনের মধ্যে যেরকম একটা এফেক্ট আসে, যে বাবা মার মনে যেরকম একটা টেনশন হয় না, যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে। সব ফ্যামিলি কিন্তু চাকরিটা রেফার করে না। সব ফ্যামিলি চাকরি করবে, মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, এরকমটা সাপোর্ট করে না। এখনও অনেক ফ্যামিলি এরকম আছে যারা কিনা পড়াশোনার পরেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে চায়। আর অনেকেই এখন এরকম ভাবে যে এখন যুগ আমাদের যতই আপডেট হয়ে যাক না কেন, কিছু কিছু জায়গায় এখনও এরকম আছে যে মেয়েদের কাজ করা যাবে না বা মেয়েদের বাইরের কোনো চাকরি বাকরি করা যাবে না। তো শ্রেয়সীর ফ্যামিলিও ঠিক সেরকমটাই ছিল। শ্রেয়সীকে সেরকমভাবে বাইরের কাজের সাথে সেরকমভাবে শ্রেয়সী কাজ করুক, সেই ব্যাপারটা ওর ফ্যামিলি কখনোই চাইতো না। এবার শ্রেয়সী, যেহেতু বললাম আমি স্কুলের ফার্স্ট গার্ল ছিল, প্রত্যেকটা বিষয় ও সবসময় ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসতো। তো ওর একটা ছোটোর থেকেই স্বপ্ন ছিল যে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু যেহেতু ফ্যামিলির চাপে পড়ে ও বেশিটা দূরে বাইরে যেতে পারে না, তো ও ভাবে যে ঠিক আছে, আমি আমাদের গ্রামেই যেখানে একটা স্কুল আছে সেই স্কুলেই ও
চাকরি শুরু করে। এবার যখন ও চাকরি করতে থাকে আস্তে আস্তে ওদের বাড়ির লোকেরও একটু মানে মেন্টালিটি একটু চেঞ্জ হয়, চিন্তা ভাবনার একটু চেঞ্জ হয় যে না, মেয়ে যখন বড় হয়েছে তো নিজের পায়ে যদি দাঁড়ায় সেটাতে মেয়ের জন্য অনেক ভালো। তো বাড়ির থেকে আস্তে আস্তে সাপোর্ট করা শুরু করে শ্রেয়সীকে, কারণ তার চাকরির জন্য। এবার যেহেতু আমি বললাম স্যালারি অনেকটাই কম ছিল, তো সেই ক্ষেত্রে শ্রেয়সী চেষ্টা করছিল যাতে স্যালারিটা একটু হাই হয় ও যদি অন্য কোথাও চাকরি পায়। এবার তার মাঝখানেই পড়ে গেল লকডাউন। আর এই ঘটনাটা মোটামুটি লকডাউনের কিছুদিন আগের ঘটনা। এবার আমি বললাম যে স্কুলটা যেহেতু ছোটো মোটো স্কুল ছিল, লকডাউন প্রায় 2 বছর চলাতে স্কুলটা কোনো কারণবশত সেখানে বন্ধ হয়ে যায়। এবার বন্ধ হয়ে যাওয়াতে শ্রেয়সীর তো ভীষণ মন খারাপ হয়ে যায়, যেহেতু ও যা হোক না কেন ও একটা জায়গায় কাজের মধ্যে নিজেকে যুক্ত রেখেছিল। তো সেই ক্ষেত্রে শ্রেয়সী প্রচুর চেষ্টা করে লকডাউনের পরে যাতে ও বাইরে কোথাও একটু দূরে হোক কিন্তু যাতে কোনো ভালো চাকরি পেয়ে যায়। তো ও শ্রেয়সী অনেক জায়গায় ইন্টারভিউ দেয় অনেক আশেপাশের, কিন্তু সব জায়গায় ওই স্যালারিটার জন্য অনেকটাই কম হওয়াতে আর শ্রেয়সী সব জায়গায় ম্যাচ হচ্ছিল না। তো এরকম কিছুদিন প্রায় 2 মাসের মতন শ্রেয়সী বসা ছিল বাড়িতেই। এবার যেহেতু 2 মাস ধরে শ্রেয়সী বাড়িতে বসা, তো শ্রেয়সীর বাড়ির থেকে আবার একটু শ্রেয়সীকে চাপ দেওয়া হয় বিয়ের জন্য। শ্রেয়সীকে বাড়ির থেকে বলে তুই তুই তো চাকরি করলি বেশ কিছুদিন, এখন এগুলো সব বন্ধ কর, বিয়ের জন্য দেখাশোনা শুরু হোক। তো যেরকমভাবে বিয়ের জন্য দেখাশোনা চলতে থাকে শ্রেয়সীর বাড়ির থেকে, শ্রেয়সীর একদমই ইচ্ছে ছিল না যে সে বিয়ে করবে, কিন্তু যেহেতু বাড়ির একটা চাপে শ্রেয়সীকে দেখতে আসে কিছু ছেলের বাড়ির থেকে, তো কোনো না কোনো কারণবশত সেগুলোর সাথে কোনোটাই ফাইনাল হচ্ছিল না। আর শ্রেয়সী কিন্তু এদিকে নিজের থেকে খুবই চেষ্টা করে যাচ্ছিল যাতে ওর চাকরিটা কোথাও না কোথাও একটা হয়ে যায়, তাহলে ওকে আর বিয়ে করতে হবে না এই মুহূর্তে। এবার হঠাৎ করেই একদিন বেনারসে যেখানে শ্রেয়সীরা থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে, সেটা একটু লোকালেই পড়ে ডিস্টেন্সটা, তো প্রায় 3.5 ঘন্টার মতন যাওয়া আসা, সেরকম দূরত্বে শ্রেয়সীর এক জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য কল আসে। শ্রেয়সী বেশ খুশি হয়ে যায় যে ফাইনালি একটা চাকরির জন্য যদি কিছু একটা ব্যবস্থা হয়ে যায়, তো শ্রেয়সী বাড়িতে বাবা মাকে রাজি করায় যাতে সে ইন্টারভিউটা দিতে যেতে পারে। তো বাড়ির থেকে বললাম প্রায় 3.5 ঘন্টার রাস্তা, তো একটা মেয়েকে কখনোই অত দূরে যেতে দিতে চায় না তার বাবা মা, কিন্তু শ্রেয়সীকে অনেকভাবে বুঝিয়ে ওর বাবা মাকে রাজি করে যাতে ইন্টারভিউটা সে দিতে যেতে পারে। তো ইন্টারভিউ দিতে শ্রেয়সী বেরোয়, তো শ্রেয়সী ওর ভাইকে নিয়ে যায়। প্রথমে প্রায় 2.5 ঘন্টা বাস জার্নি, তারপরে সেখান থেকে প্রায় 1 ঘন্টার মতন অটো। আর সেই রাস্তাটা স্কুলটা যে ছিল, স্কুলটা এতটা ব্যাকওয়ার্ড জায়গা ছিল যে এমন একটা জায়গায় তাদেরকে নামতে হয় যে সেখান থেকে যাওয়ার জন্য কোনো রিক্সা বা গাড়ি পাওয়া যায় না। একদম একটা ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তা পড়ে, যেই রাস্তাটাতে লোক চলাচল করে নিজস্ব গাড়ি নিয়ে থাকলে, কিন্তু অটো বা রিক্সা এইসবে সেখানে যাতায়াত ছিল না। তো শ্রেয়সী বাস জার্নি করে অটো জার্নি করে সেই স্কুলের কিছুটা আগে অবধি পৌঁছায়, প্রায় স্কুল সেখান থেকে আরও 1/2 ঘন্টার মতন রাস্তা। তো সেখানে অবধি শ্রেয়সী পৌঁছানোর পরে শ্রেয়সী লোককে জিজ্ঞেস করে খুঁজতে খুঁজতে সেই স্কুল অবধি যায়। এবার ব্যাপারটা হচ্ছে স্কুলটা আমি যে বললাম এতটা ব্যাকওয়ার্ড জায়গা ছিল যে শ্রেয়সী যাওয়ার সময় ভাবে যে এরকমভাবে তো আমি রোজ দিন যাওয়া আসা পসিবল না, কারণ স্কুল টাইম 10টা থেকে 4টা অবধি, 4টা থেকে ওখান থেকে যদি ও বেরোয় বাড়ি আস্তে আস্তে ও প্রায় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে, আর সকালেও যদি ও বাড়ির থেকে বেরোয় তাও অনেকটাই সময়। তো শ্রেয়সী যেতে যেতেই ভাবতে থাকে যে ঠিক আছে ইন্টারভিউটা তো দিয়ে নেই, চাকরি তো এখানে পসিবল না এতটা দূরে থেকে, তো ঠিক আছে যাই। কিন্তু যাওয়ার সময় শ্রেয়সীর অত একটা ভালো লাগছিল না, যেহেতু রাস্তাটা আমি বললাম একদমই ব্যাকওয়ার্ড, সেভাবে কোনো লোকও চলাচল করছিল না, যাদের নিজস্ব বাইক আছে বা সাইকেল আছে তারা সেটা নিয়ে যাওয়া আসা করছিল, আর সেইভাবে কোনো লোককে সেই রাস্তাটাতে দেখা যায় না। এবার স্কুলের গেট অব্দি পৌঁছতেই শ্রেয়সী দেখে স্কুলটা বেশ অদ্ভুত। অদ্ভুত বলতে স্কুলটার মধ্যে কোনো স্টুডেন্টস নেই। আর একটা হয় না যে একটা স্কুল যদি জাঁকজমকভাবে চলে সেখানে লোকজনের যাতায়াতেও কিন্তু রাস্তাঘাট অনেকটা বোঝা যায়, কিন্তু
ওই স্কুলটা দেখে মনে হচ্ছিল যে ওখানে মনে হয় অনেক বছর ধরে কোনো ক্লাস হয় না বা কোনো স্টুডেন্ট যাওয়া আসা করে না, এরকম একটা মনে হচ্ছিল যে একটা জায়গা স্কুল, বাট স্কুলটা হয়তো অনেক দিন ধরে বন্ধ থাকলে যেরকম সেই ধরনের বাইরে থেকে দেখে সেটা মনে হচ্ছিল। তো শ্রেয়সী যেহেতু ওর ভাইকে নিয়ে গিয়েছিল, তাই শ্রেয়সীর মনে একটু সাহস ছিল যে না, যাই ভিতরে গিয়ে কথা বলবো। তো স্কুলটা ছিল মোটামুটি একটু 3 তলা কভার করা। ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেখানে ছিল ক্যান্টিন টাইপের করা। তো ওরা স্কুলে ঢুকতেই ক্যান্টিনের যে এরিয়াটা ছিল সেখানে একজন বয়স্ক লোক থাকতেন, যিনি রান্নাবান্নাও করতেন আর ক্যান্টিনটা দেখাশোনাও তিনি করতেন। পুরো ফার্স্ট ফ্লোরটা উনি কভার করতেন। এবার ওনাকে গিয়ে বলা হলো যে প্রিন্সিপালের রুম কোথায়, আমরা এরকম ইন্টারভিউয়ের জন্য এসেছি। তো উনি দেখিয়ে দিল যে ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, যেটা গ্রাউন্ড ফ্লোরে বললাম ক্যান্টিন, আর ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেখানে ছিল প্রিন্সিপালের রুম। আর সেখানেই ছিল, আর কিছু ছিল না, জাস্ট রুম, ওয়াশরুম ছিল আর 3টা ক্লাসরুম। ক্লাসরুমগুলো দেখা মানে শ্রেয়সী সোজা চলে যায় প্রথমে প্রিন্সিপালের রুমে। তো প্রিন্সিপালের রুমে যেতে প্রিন্সিপালের সাথে কথা বলে শ্রেয়সী। প্রিন্সিপাল তাকে বলেন যে তোমার বাড়ি কোথায়। তো শ্রেয়সী যখন বাড়ির অ্যাড্রেস দেয় তখন প্রিন্সিপাল বলেন যে তুমি তো ডেইলি আপ ডাউন করে তোমার স্কুল করা পসিবল না। তো যারা এখানে অনেক দূর থেকে আসেন যেসব টিচাররা, তাদের জন্য আমাদের কাছে একটা সুযোগ থাকে, আমরা এটার ব্যবস্থা করে রাখি যে তারা যদি এখানে থাকতে পারে। তো শ্রেয়সী চিন্তা করলো যদি আমাকে এখান থেকে অ্যাকোমোডেশন দেওয়া হয় আর স্যালারিও যদি সেরকমভাবে দেয়, তাহলে তো আমি বাড়িতে একটু ম্যানেজ করে বাড়ির লোককে রাজি করিয়ে নিতে পারবো চাকরিটার জন্য। তো শ্রেয়সীকে ওনারা মানে প্রিন্সিপাল সেরকমই একটা প্রস্তাব দেয়, আর স্যালারিও মোটামুটি শ্রেয়সীকে দেওয়া জন্য ঠিক হয় 15,000। শ্রেয়সী তো স্যালারি শুনে খুব খুশি, যেহেতু সেখানে ওকে স্যালারির সাথে অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে, ওর থাকা নিয়েও ঝামেলা হচ্ছে না, খাওয়া নিয়েও ঝামেলা হচ্ছে না। তো শ্রেয়সী বলে যে আমাকে যদি এখানে থাকতে দেওয়া হয়, আমার রুমটা কোথায় হবে আমি একটু দেখতে চাই। তো ওখানে যে কোঅর্ডিনেটর ছিল, প্রিন্সিপাল ওনাকে বলেন যে ওনাকে নিয়ে গিয়ে উপরটা একবার ঘুরিয়ে আন। তো ঠিক আছে, শ্রেয়সীকে নিয়ে যাওয়া হয় উপরে, যেটা সেকেন্ড ফ্লোর ছিল। সেখানে শ্রেয়সীকে নিয়ে যায় সেই কোঅর্ডিনেটর, নিয়ে গিয়ে শ্রেয়সীকে রুম দেখানোর জন্য নিয়ে যায়। রুমে ঢুকে শ্রেয়সীর একটা মানে ভীষণ একটা নেগেটিভিটি ওর মধ্যে লাগে, ফিল করেও যে রুমটা মানে একটা মানুষ ভালো মতন থাকার মতন রুম না। বেশ রুম অনেক দিন ধরে বন্ধ থাকলে যেরকম, আর রুমের মধ্যে খুব বাজে একটা স্মেল পায় শ্রেয়সী। তো শ্রেয়সী ঢুকতে ওর ভীষণ অদ্ভুত লাগে, তো খুব রুমটা ভালো করে দেখতেও চায় না। শ্রেয়সী ফট করে বেরিয়ে গিয়ে বলে যে এখানে কি আরও কেউ থাকে, আর কি থাকে। তো শ্রেয়সী যে রুমটা শ্রেয়সীকে দেখায় তার পাশের রুমটা বলে লক থাকে, বলে যে এখানেও অন্য টিচার থাকে। আর আর ঠিক শ্রেয়সীর রুমের অপোজিটে একটা রুমে দরজা খোলা থাকে। শ্রেয়সী দেখতে পায় যে সেখানে একটা ছেলে ঘরের মধ্যে হাঁটছে। তো শ্রেয়সী বলে যে উনিকে, তখন কোঅর্ডিনেটর বলে যে উনিও এখানকার একজন টিচার, ওনারও বাড়ি এখান থেকে অনেক দূরে, তো উনিও এখানেই থাকেন। তো শ্রেয়সী ভাবে ঠিক আছে, লোকজন তো আছে, আরও টিচাররা যেহেতু থাকবে, তো আমার তো থাকা নিয়ে কোনো প্রবলেম নেই, এটুকু আমি ম্যানেজ করেই নিব। আর যেহেতু উইকলি অফ থাকছে, সেই দিন করে আমি বাড়ি চলে যাব। তো শ্রেয়সী মনে মনে একটু খুশি হয়, যেহেতু বাড়ির থেকে এতটা দূরে একটা নিজের চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ইচ্ছা মনের মধ্যে আসে। তো সেই জায়গা থেকে শ্রেয়সী কিছু সময় ভয় পেলেও, মানে কিছু কিছু জিনিস ওর একটু খটকা লাগছিল, বাট আবার নিজেকে মানিয়ে নেয় যে না, আমাকে করতে হবে, আমাকে আগে মানে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবা মাকে দেখতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে শ্রেয়সী চাকরিটা নিতে রাজি হয়ে যায়। আর বলে যে আমি তো নিজে রাজি, আমি একবার বাড়িতে কথা বলে আপনাদেরকে আমি জানাবো। তো প্রিন্সিপাল একটু বলেন যে প্রথমে প্রিন্সিপাল ওই যে একটা অদ্ভুত ঘটনা আমি বলি তার আগে। সেদিন আমি বললাম যে শ্রেয়সী ওর ভাইকে নিয়ে গিয়েছিল। এবার প্রিন্সিপাল না সেদিনকে শ্রেয়সীকে সেখানেই থাকতে বলার জন্য একটু জোর করে। শ্রেয়সীর এই বিষয়টা আবার অদ্ভুত লাগছিল যে আমি ইন্টারভিউ দিতে আসলাম, কিন্তু আমাকে ওরা এইভাবে থাকার জন্য জোর করছে কেন। শ্রেয়সীকে প্রিন্সিপাল বলে আজকে দিনটা তোমরা থেকে যাও এখানে, একদিন থেকে দেখো, তো তারপরে মানে
কালকে না হলে চলে যেও বাড়িতে, আর কালকে গিয়ে বলো। তো শ্রেয়সী একটু অদ্ভুতভাবে বলে যে আমি তো চাকরিটা এখনো ফাইনাল করিনি, আমাকে বাড়িতে জানাতে হবে, বাবা মার কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরেই আমি এখানে থাকতে রাজি হতে পারবো। তো প্রিন্সিপাল একটু জোর করলেও শ্রেয়সী ব্যাপারটা থেকে ইগনোর করে ও সেখান থেকে বেরোতে চায়। তো প্রিন্সিপাল বলে যে আমাদের নিজস্ব গাড়ি আছে, তো আমাদের ড্রাইভার তোমাদেরকে যেখান থেকে অটো পাওয়া যায় ততটা তোমাদেরকে ছেড়ে দিবে, তারপর তোমরা ওখান থেকে চলে যেও, কারণ যেহেতু এতটা ভেতরে স্কুলটা ছিল। তো শ্রেয়সী বলে ঠিক আছে, তাহলে খুব ভালো হয় যদি আমাদেরকে ড্রাইভার যে আছে সে যদি ছেড়ে দেয়। তো ওদেরকে নিয়ে যায় ড্রাইভার। তো গিয়ে ড্রাইভার যেরকমটা কথা হয়, যতটা যেখান থেকে গাড়ি পাওয়া যায় সবসময় ততটা শ্রেয়সীদের ছেড়ে দেয়, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তারপরে শ্রেয়সীরা সেদিন সেখান থেকে অটো চেঞ্জ করে, দেন বাসে করে। অনেকটা সন্ধে হয়ে যায় শ্রেয়সীদের বাড়ি পৌঁছাতে, কিন্তু যেহেতু ভাই সাথী ছিল তাই শ্রেয়সী একটু সাহসও পেয়ে যায়, তো বাড়ি চলে যায়। এবার বাড়ি যাওয়ার পরে শ্রেয়সী বাড়িতে জানায় এরকম। প্রথমে তো শ্রেয়সীর মা শুনেই একদমই না করে দেয় যে এরকমভাবে বাইরে থাকা চলবে না। তারপরে শ্রেয়সীর বাবা আসে, বাবাকেও অনেকভাবে শ্রেয়সী বোঝায়। তো লাস্টে বোঝানোর পরে ওর বাবা মা বলে যে ঠিক আছে, যেহেতু সেফটি শ্রেয়সী বোঝানোর চেষ্টা করে যে ওখানে ও সেফ থাকবে, যেহেতু আরও অন্যান্য টিচার্সরাও ছিল আমি বললাম। তো শ্রেয়সীর বাবা মা ভাবে ঠিক আছে, নিজেদেরকে একটা সময়ে পরে গিয়ে তো যুগের সাথে সাথে আপডেটও করতে হয়। শ্রেয়সী বাড়িতে বলে, তো ওর বাবা মা কিছুতেই রাজি হয় না। এবার শ্রেয়সী বাড়িতে অনেকটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা মা কিছুতে রাজি হয় না। তো সেদিন রাতে শ্রেয়সী বাবা মার সাথে ভীষণ রাগারাগি হয়। এবার রাগারাগি হওয়ার পরে পরের দিন সকালে প্রিন্সিপালের ফোন আসে যে তোমাকে তো সিলেকশন তুমি তো সিলেক্ট হয়ে গিয়েছো, তো তুমি যদি চাকরিটা কাল থেকেই জয়েন করো তাহলে কন্টিনিউ করো, কারণ আমাদের এখানে টিচারের দরকার ইমিডিয়েট। তো শ্রেয়সী বলে যে আমার বাড়িতে তো এখনো আমি ঠিক মতন কথা বলিনি, আমাকে আর একটু সময় দিন, আমি জানাচ্ছি। এবার শ্রেয়সী আবার বাড়িতে কথা বলে। তো শ্রেয়সী বাড়ির থেকে প্রথমে তো বললামই রাজি হচ্ছিল না, কিন্তু শ্রেয়সী ভীষণভাবে জোর করে বাড়ির লোককে রাজি করায়। যখন বাড়ির লোককে জোর করে রাজি করালো, বাড়ির অত একটা ইচ্ছে ছিল না, মায়ের মন সবসময় একটা টান দেয়। তো শ্রেয়সী প্রিন্সিপালকে বলেন যে আমি কাল থেকে আসছি। এবার শ্রেয়সী যখন পরের দিন সকালে বেরোচ্ছে বাড়ির থেকে, ওর মা কান্নাকাটি করছিল যে এত দূরে মেয়ে যাবে, আবার রেগুলার যাওয়া আসাও না, সেখানে ওকে থাকতে হবে। তো মায়ের একটা টেনশন মনের মতো চলছিল। তো শ্রেয়সী ওর মাকে ভালো মতন বুঝিয়ে দেয় যে আমি পৌঁছেই ফোন করবো, চিন্তা করো না, সব ঠিক আছে, ভালো হবে। এরকমভাবে বোঝানোর পরে শ্রেয়সী বাড়ি থেকে বেরোয়। এবার শ্রেয়সী সেদিন যাওয়ার সময় মোটামুটি যখন বাস থেকে নেমে অটোতে উঠে যায়, তখনই সে প্রিন্সিপালকে ফোন করেন যে যাতে তাকে নিয়ে যাওয়া হয়, কারণ ওখান থেকে তো গাড়ি পাওয়া যায় না। তো প্রিন্সিপাল বলেন যে আমাদের গাড়ি তো এখন স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে গাড়ি, তো একটা কাজ করছি, আমি ড্রাইভারকে বলছি ওর যে নিজস্ব বাইক আছে ও সেটাতে করে তোমাকে নিয়ে আসবে। তো শ্রেয়সীর প্রথমে একটু অড লাগে, কিন্তু বলে ঠিক আছে। তো শ্রেয়সীকে নিতে আসেন, যেখান থেকে অটো লাস্ট যেখানে দাঁড়ায় সেখানেই শ্রেয়সী নেমে দাঁড়িয়ে থাকে। তো ড্রাইভার শ্রেয়সীকে নিতে আসে। এবার শ্রেয়সীকে নিয়ে গিয়ে স্কুলের গেটের সামনে নামিয়ে দিয়ে শ্রেয়সীকে বলে যে তাহলে ম্যাডাম আপনি যান, আমি চলে যাচ্ছি। শ্রেয়সী প্রায় 15 থেকে 20 সেকেন্ড গেটের সামনে দাঁড়িয়ে স্কুলটাকেই দেখতে থাকে। স্কুলের কোনো বাচ্চা নেই, কোনো ক্লাস চলছে না সেদিন, কেমন যেন একটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ, লোকজন নেই। শ্রেয়সী খুব সাহস করে স্কুলে ঢুকলো। আগের দিন তো ভাই সাথে ছিল, কিন্তু সেদিন কিন্তু শ্রেয়সী একা স্কুলে ঢুকলো। ঢোকার পরে নিচে যখন সেই যে একজন বয়স্ক লোক ছিল যে আর কি পুরো গ্রাউন্ড ফ্লোরে দেখাশোনা করেন, তো শ্রেয়সী বলল যে আঙ্কেল আমি তো আজকে থেকে জয়েন করলাম, তো আমার থাকার রুমটা একটুখানি চাবিটা দিলে কাউকে দিয়ে পাঠালে ভালো হয়। তো শ্রেয়সীকে যে কোঅর্ডিনেটর ছিল তিনি চাবিটা দিলেন। তো শ্রেয়সী সোজা উপরে যায়। এবার শ্রেয়সীর একটাই সেখানে একটু বিরক্তিকর ব্যাপার ফিল হয়
যে কোনো মানে যেখানে শ্রেয়সী থাকবে সেই ফ্লোরে কোনো ওয়াশরুম ছিল না। যদি তাকে ওয়াশরুম যেতে হয় তাহলে তাকে নিচে আসতে হবে। আর নিচে বললামই যে আমি পরিবেশটা ঠিক কেমন, রুমগুলা কীরকম। তো শ্রেয়সীর এই জিনিসটা খুব বিরক্তিকর ফিল হতো যে ওয়াশরুমটার জন্য ওকে নিচে ইউজ করতে হচ্ছে। তো শ্রেয়সী খুব সাহস করে রুমে যায়। এবার রুমে যাওয়ার পরে ওখানে দেখে শ্রেয়সী যে একটা ফ্যান, একটা লাইট অ্যাটলিস্ট আছে, যেটার থেকে ওর একটু মানে রিলিফ পাবে। তো শ্রেয়সী রুমে গিয়ে খুব সাহস করে আবার নিচে আসে ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে টয়ে রুমে চলে যায়। এবার রুমে যাওয়ার পরে সেদিন শ্রেয়সী সেরকমভাবে আশেপাশে তখন তো নতুন একটা পরিবেশ, আর সেই রুমের সামনে যে রুমটা ছিল সেই রুমটা তখন শ্রেয়সী গিয়ে দেখে বন্ধ। এবার প্রিন্সিপাল যে ছিল, প্রিন্সিপাল কিন্তু নিচের রুমে থাকতো। প্রিন্সিপালের যেখানে রুম ছিল সেই রুমের সাথেই একটা বেডরুম বানানো ছিল, যেই রুমে প্রিন্সিপাল থাকতো। এবার শ্রেয়সী ভাবলো যে একবার প্রিন্সিপালের সাথে একটু দেখা করে আসি, একটু টাইম কাটালে ভালো লাগবে। তো শ্রেয়সী নিচে আসে, প্রিন্সিপালের রুমে যায়। তো প্রিন্সিপালকে বলেন যে আমাকে ঠিক কোন কোন ক্লাস কালকে থেকে করাতে হবে। তো প্রিন্সিপাল বলেন তুমি 7 আর 8-এর ক্লাসটা দেখবে, আর কম্পিউটার আর ইংলিশটা। তো শ্রেয়সী ভাবে আমি তো এতদিন 5-6 অবধি ওখানে ক্লাস করাতাম, এখানে একটু হাই ক্লাস দিয়ে দিল, ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে নেব, যে করে হোক আমি ম্যানেজ করে নেব। তো শ্রেয়সী সেদিন রাতে আর কি মানে সেই ক্লাস নিয়ে কী করবে না করবে সেগুলো ভাবতে থাকে। তো সেই রাতটা সেদিন সেভাবে খুব না, এবার সন্ধে পার হয়ে রাত হয়ে গেছে। তো এবার ডিনার করবে, শ্রেয়সী নিচে আসে। তো নিচে এসে সেই যে বয়স্ক লোকটা ছিল তাকে বলেন যে আঙ্কেল আমাকে ডিনারটা কোথায় করবো, দিলে ভালো হয়। তো উনি শ্রেয়সীর মাথা মানে পা থেকে মাথা অবধি তাকিয়ে থাকেন কিছুটা সময়, থেকে বলেন যে তোমার খাওয়ার রুমে পৌঁছে যাবে, তুমি এখন রুমে যাও, এখানে অনেক মশা। তো শ্রেয়সী একটু মানে অদ্ভুত লাগে ওর কথাগুলো। তো শ্রেয়সী তাও রুমে চলে যায়। তো সেদিন রাতে খাওয়ারটাও তার রুমে পৌঁছে দেওয়া হয়। কিন্তু খাওয়ারটা এরকম ছিল যে খাওয়ারের মধ্যে প্রচুর তেল, মানে খাওয়ার সবজির থেকে তেলটা যেন অনেকটা বেশি। তো শ্রেয়সী খেতে চায় না, কিন্তু খেতে তো হবে, খিদে পেয়ে গিয়েছিল। তো শ্রেয়সী একটু খায়। খেয়ে সেদিন শ্রেয়সী আর ক্লাস নিয়ে পরের দিন কী করবে না করবে সেটা নিয়ে ভাবতে থাকে। তারপরে শ্রেয়সী ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে কোনো কিছু প্রবলেম হয় না, শ্রেয়সী একদম নর্মাল থাকে। এবার পরের দিন সকালে যখন ক্লাস শুরু হবে, ক্লাসে বাচ্চারা আসবে, শ্রেয়সী ভেবে রেখেছে ক্লাসে না হলেও 30 থেকে 40 জন তো স্টুডেন্ট থাকার কথা। কিন্তু শ্রেয়সী ক্লাসে এসে দেখে ক্লাসে মাত্র 7 থেকে 8 জন স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্ট বেশ অদ্ভুত দেখতে। কোনো কোনো স্টুডেন্টকে দেখে মনে হচ্ছে হয়তো দীর্ঘদিন ধরে না খাওয়া, কেউ বা খুব অসুস্থ, কেউ হয়তো হাঁ করে মনে হয় শ্রেয়সীকেই দেখছে। তো স্টুডেন্টগুলোকে একটু অদ্ভুত রকম দেখতে মনে হলেও শ্রেয়সী ভাবে যে না, যেটা আমার কাজ সেটা তো আমাকে করতে হবে। তো শ্রেয়সী মনোযোগ দিয়ে সেদিন ক্লাস করার। প্রায় 4:30 অবধি ক্লাস হয়। ক্লাস হয়ে যাওয়ার পরে সবাই চলে যায়। এবার যখন শ্রেয়সী রুমে থাকে, শ্রেয়সী না রুমের মধ্যে খুব নিজে একা একা ফিল করতো, ওর অত একটা ভালো লাগছিল না। কিন্তু এবার শ্রেয়সী ফোনে ওর মার সাথে কথা বলে, যখন ফ্রি টাইম থাকে ওর মাকে সব কিছু বলে। তো শ্রেয়সী ভাবলো যে না, একবার নিচে গিয়ে আঙ্কেলকে বলি যাতে খাওয়ারের তেলটা একটু কম দেয়। তো নিচে যেতেই দেখে যে কোঅর্ডিনেটর ছিল তিনি উপরে আসছেন। তো শ্রেয়সীকে বলেন যে কোথায় যাচ্ছ? তো শ্রেয়সী বলে আমি নিচে যাচ্ছিলাম আঙ্কেলকে বলতে যে রান্নায় যদি একটু তেলটা কম দেয় খুব ভালো হয়। তো কোঅর্ডিনেটর বলেন যে ওটা বলে লাভ নেই, তোমাকে এটার অভ্যাস করে নিতে হবে। শ্রেয়সী অবাক হয়ে যায় কথাটা শুনে যে খাওয়ারের এত অতিরিক্ত তেল, সেটাকে অভ্যাস করে নিতে বলার মানেটা কি ঠিক সে বুঝতে পারে না। তো সেদিনও যখন শ্রেয়সীকে খাবার দিয়ে যায়, যখনই ওই বয়স্ক লোকটা খাবার দিতে আসতো ওর সাথে না একটা মানে বিড়াল থাকতো সবসময়। বিড়ালটাও যেন শ্রেয়সীকে ঘুরে ঘুরে দেখতো, শ্রেয়সীর এরকম মনে হতো।
তো শ্রেয়সীকে সেদিনও রাত্রে মানে পরের দিন যখন খাবার দিয়ে যায়, শ্রেয়সী ওই তেলাক্ত খাবার একদমই খেতে চায় না। চা হোক করে একটু খায়, কিন্তু সেদিন সারা রাত শ্রেয়সীর ভীষণ পেটে ব্যথা হয়। তো শ্রেয়সী ভাবে যে এত রিচ খাবার যদি আমি এইভাবে খেতে থাকি তাহলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব। আর এদিকে আমি বললামই যে ইমিডিয়েট যদি সে ওয়াশরুম যেতে চায় সেটাও সে ওখানে পাচ্ছে না, কারণ ওয়াশরুমে যেন তাকে নিচে যেতে হবে, যেই জিনিসটা শ্রেয়সীর সবচেয়ে বিরক্তিকর মনে হতো। তো শ্রেয়সী সেদিন রাত্রে সারা রাত বললাম যে ঘুমোতে পারছে না। তো সেদিন রাত্রেও বাড়িতেও ফোন করেছিল। তো ওর মা বলেছিল যে তুই প্রিন্সিপালকে বল যাতে খাবারে তেল মশলাটা কম দেয়। তো সেদিন রাত্রেবেলা শ্রেয়সী অনেক রাত্রে ঘুমোয়, প্রায় 1:30-2টার দিকে। হঠাৎ করে শ্রেয়সীর মনে হয় ছাদের মধ্যে যেন কেউ হাঁটছে। ঠিক তাই, শ্রেয়সীর ঘুম ভেঙে যায়। আর অদ্ভুত একটা মানে ধিম 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 করে 3বার কোথাও যদি বাড়ি মানে জোরে মারা হয় কোনো মানে দরজায় বা কিছুতে, যে সাউন্ডটা হবে সেরকম সাউন্ড 3বার শ্রেয়সীর কানে আসে। শ্রেয়সী মনে ভাবে যে এরকম সাউন্ড এত রাতে ছাদে কে যেতে পারে। প্রথমেও ভেবেছিল হয়তো কোনো সেই বিড়ালটা হতে পারে ছাদে। তারপরে আবার ভাবে হয়তো সামনের রুমেও যে আরেকজন টিচার আছে সেও ছাদে থাকতে পারে। এক একবার এক একটা চিন্তা শ্রেয়সীর মাথায় আসে, কিন্তু শ্রেয়সী বেশিরভাগ সময় এটাই ভাবতে থাকে এত রাতে ছাদে কেউ কি করতে যাবে। ভয়ে শ্রেয়সী সেদিন সারা রাত ঘুমোয় না, শুধু রাত্রেবেলা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে রাতটা যেন শ্রেয়সী সেদিন পার করে ফেলে। পরের দিন সকাল থেকে আবার পরিবেশ কিন্তু নর্মাল। শ্রেয়সী ভাবে হয়তো আমার রাত্রিবেলা কোনো ভুল মনে হয়েছিল বা কিছু। যখন দিনের বেলা নর্মাল মানে পরিবেশ, শ্রেয়সী কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে লাইটলি নেয়। কিন্তু রাত হলেই শ্রেয়সীর যেন মনে হয় কেউ যেন ছাদের মধ্যে প্রত্যেক দিন সেমভাবে ওই আওয়াজটা পড়ে যাচ্ছে, আর ওরকম হাঁটার শব্দ যেন শ্রেয়সীর কানে প্রতিটা দিন রাত্রেবেলা শোনা যাচ্ছে। এই জিনিসটা শ্রেয়সী এবার সিরিয়াসলি নেয়। শ্রেয়সী ভাবে স্কুল ছুটি নিয়ে সে বাড়ি যাবে। ঠিক যেই মুহূর্তে শ্রেয়সী প্রিন্সিপালকে বলবে যে সে স্কুল ছুটি নিতে চাচ্ছে, সেই মুহূর্তেই স্কুলে একজন নতুন টিচার জয়েন করলো। সেও থাকবে শ্রেয়সীর সাথেই, শ্রেয়সীর পার্টনার হয়ে। শ্রেয়সীর মনে একটু হালকা ফিল হয় যে না, আমি তো এতদিন একা ছিলাম, ভয় পাচ্ছিলাম, এখন তো আরও একজন আমার সাথে থাকবে, তাহলে আর ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি না, ব্যাপারটা আস্তে আস্তে নর্মাল করে নেব। শ্রেয়সী একটু খুশিও হয়ে যায়। প্রথমে হতাশ হয়ে যায় যে একটা চাকরি যা হোক করে পেলাম, এখন এটাও যদি ছাড়ি এরপরে তো বাড়ি থেকে সত্যি সত্যি বিয়েটা হয়তো আমার দিয়েই দেবে। কিন্তু যখন ওই টিচার জয়েন করলো, শ্রেয়সীর মনে নতুন করে একটা আশা চলে আসে যে চাকরিটা সে তাকে ছাড়তে হবে না। তো সেই যে আরেকজন টিচার জয়েন করলো, সেই টিচারের সাথে সে ছিল হিস্ট্রি টিচার। টিচারের সাথে শ্রেয়সীর খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওরা সেম রুমে শেয়ার করে, একসাথেই থাকতো। আলাদা বেড সেই রুমে নেওয়া হয়। তো শ্রেয়সী একসাথে ওরা চলা ওঠা বসা, একই সাথে লাঞ্চ, একই সাথে ডিনার। তো শ্রেয়সী কোথাও একটা গিয়ে রুমমেট পাওয়াতে ভীষণ সুন্দর একটা বন্ডিং ওদের মধ্যে তৈরি হয়ে যায়। যেই বন্ডিংটা প্রিন্সিপাল কিন্তু সহ্য করতে পারে না। প্রিন্সিপাল ম্যাম ওদের সেই বন্ডিং দেখে একটু জেলাসি ফিল করতো, আর চেষ্টা করতো তাদেরকে একটু দূরে দূরে রাখার। হয়তো ক্লাসের মাঝে যদি ওরা একটু ব্রেক নিত, কোনো না কোনোভাবে দুজনকে আলাদা আলাদা কাজে ব্যস্ত করে দেওয়া, বা ক্লাস শেষের পরেও কোনো না কোনো কাজ নতুন করে তুলে দেওয়া, এরকমভাবে প্রিন্সিপাল ম্যাম চেষ্টা করতো তাদের বন্ডিংটা যাতে সেরকম ক্লোজ না আসে। এবার তারপরে একদিন রাত্রেবেলা নর্মালি শ্রেয়সী আর ওর যে রুমমেট তারা মানে শ্রেয়সী আর যে কলিগ একসাথে গল্প করতে করতে তো ঘুমিয়ে পড়ে। একটু চোখ লাগতেই শ্রেয়সী আবার সেই শব্দ শুনতে পায়। শ্রেয়সী শব্দ শুনতেই
ওকে পাশের যে টিচার তাকে জাগিয়ে তোলে যে তুইও কি সেম আওয়াজ শুনতে পেলি? কলিগ বলছে আমি তো খেয়াল করলাম না। তো শ্রেয়সী বলে এখনই আমি শুনলাম, তুই একটু থাক, জেগে থাক, আবার শুনতে পারবি। তো তারপরে শ্রেয়সী আবার সেই আওয়াজ শুনতেই সে তার সাথে থাকা কলিগও সেম আওয়াজ শুনতে পায়। এবার শ্রেয়সী ভাবে আজকে আমি এই ব্যাপারটা দেখব যে ঠিক কে ঠিক সেম টাইমে প্রত্যেকটা দিন ছাদে গিয়ে এরকম শব্দ করে আর মনে হয় যে হাঁটছে বা কোনো দিকে দৌড়াচ্ছে ছাদে। এই পায়ের শব্দটা কার? শ্রেয়সী প্রথমে ভেবেছিল যে হয়তো ওদেরকে কেউ ভয় দেখানোর জন্য এরকম কাজ করে যাচ্ছে। তো শ্রেয়সী ওর সেই কলিগকে বলে যে চল একটু বাইরে যাই, এরকম দুজনে রাজি হয়ে যায়। যেহেতু দুজন আছে তো একটু মনে সাহস আসে। একা থাকলে তো শ্রেয়সীর সাহস হতো না যে সেভাবে রুমের বাইরে যাবে। তো রুম থেকে জাস্ট মানে ফার্স্ট ফ্লোরের দিকে নামতেই শ্রেয়সী আর তার কলিগ স্পষ্ট শুনতে পায় প্রিন্সিপাল ম্যাম সেই বয়স্ক যে লোকটা ছিল তাকে বলছে আর কতদিন, আর কতদিন লাগবে তোমার ওদেরকে শেষ করে ফেলতে? ওদের কি শেষ না করলে ওদের সেই এন্টিটি আমরা নিতে পারবো না, ওদেরকে বন্দি করতে পারবো না। অনেক দিন হয়ে যাচ্ছে, আর কতদিন? এই কথাটা শুনতেই শ্রেয়সী আর ওর সেই টিচার জাস্ট অবাক। ওরা ভীষণ ভয় পেয়ে যায়। ওরা জাস্ট ওখান থেকে রুমের দিকে যেতে নেয় যে আবার রিটার্ন চলে যাবে, মানে যাতে কেউ না দেখে যে ওরা সেই কথাগুলো শুনে নেয়। রুমের দিকে ঘুরতেই প্রিন্সিপাল ম্যাম ফট করে বেরিয়ে এসে শ্রেয়সীকে বলে তোমরা কি খুঁজতে এত রাতে বাইরে? শ্রেয়সী ভীষণ ভয় পেয়ে যায়, কি বলবে না বলবে থতমত খেয়ে যায়, বলতে পারে না। সঙ্গে সঙ্গে কলিগ বলে ওঠে না ম্যাম, আমরা ওয়াশরুমেই আসছিলাম। প্রিন্সিপালের সামনে শ্রেয়সীরা ওয়াশরুমে যান, কিন্তু রাতারাতি ওরা প্ল্যান বানিয়ে ফেলেন যে এইখানে আর আমরা থাকবো না। থাকাটা খুব খারাপের দিকে যাচ্ছে। ওরা সেই রাত্রেই বাড়িতে ফোন করে সমস্তটা জানায়। জানানোর একটা রিজন আছে, এখানে শ্রেয়সীর সাথে যে কলিগ ছিল তারই এটা হচ্ছে মানে আইডিয়াটা সেই বের করে যে যদি তারা ছুটি নেবে বলে ওখান থেকে বেরোতে চায়, প্রিন্সিপাল ম্যাম বা ওখানে আরও যারা ছিল তারা কিন্তু তাদেরকে বেরোতে দিত না। তো সেই জন্য ও বলে, মানে কলিগ যে ছিল সেই বলে যে আমরা বাড়িতে খবর দেই যাতে সকাল হলেই আমাদেরকে নিতে চলে আসে। এবার যদি নিতে চলে আসে তখন অতটুকু সময়ের মধ্যে তো ওরা সেরকমভাবে কিছু করতে পারবে না, আর আমরাও ইজিলি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তো সেম সেই কথা মতন শ্রেয়সীও বাড়িতে ফোন করে সমস্তটা জানিয়ে দেয় আর তার কলিগও ফোন করে সমস্তটা জানিয়ে দেয়। সকাল হতেই ওদের বাড়ির থেকে, দুজনের বাড়ির থেকেই তাদেরকে নিতে চলে আসে। প্রিন্সিপাল ম্যাম বেশ অবাক হয়ে যায় প্রথমে বাড়ির লোককে দেখে, কিছুতেই যেতে দিতে চায় না, যেহেতু 1 বছরের কন্ট্রাক্টে ওরা চাকরিটা জয়েন করে। তো বাড়ির লোক সেখানে চাকরি ছাড়ার কথা ওদেরকে বলতে দেয় না। ওদেরকে বলা হয় যে ওরা বাড়িতে পুজো আছে তাই 2 দিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছে, পুজো শেষ হলে আবার চলে আসবে। প্রিন্সিপাল ম্যাম প্রথমে তো একটু আটকানোর চেষ্টা করেনি, সাথে যে কোঅর্ডিনেটর ছিল তিনিও বোঝাতে চান যে এই সময় হুট করে দুজনেরই ছুটি নেওয়াটা ঠিক না। কিন্তু যেহেতু বললাম বাড়ির থেকে ওরা সেরকমভাবেই আসেন পুজোর কথা বলে, কনভিন্স করেন যাতে ওদেরকে শুধুমাত্র 2 দিনের জন্যই ছুটি দেওয়া হয়। সেই কথা মতন বাড়ির থেকে তাদের ছেড়ে দেয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়। শ্রেয়সীর যে কলিগ ছিল তার বাড়িতে তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুজো অর্চনা করে তাকে পুরোপুরি ভালো মতন বাড়িতে নিয়ে যান। পুজো করার পরে তাকে মানে ভালো করে পুজো টুজো করে ওকে একটু শুদ্ধি করা হয়। কিন্তু শ্রেয়সীর বাড়িতে কোনো পুজোর আয়োজন করা হয় না। শ্রেয়সী নর্মালি থাকে, কিন্তু শ্রেয়সী 3-4 দিন হয়ে যায় শ্রেয়সীর শরীর ভীষণ খারাপ হয়ে যায়। সবসময় একটা ছটপটানি, একটা অস্থির মনের মধ্যে, কিছু না খেতে পারা, বমি হওয়া, শ্রেয়সীর মধ্যে এগুলো 3-4 দিন ধরে চলতে থাকে।
এবার যখন শ্রেয়সীর মধ্যে ওরকম চলতে থাকে, শ্রেয়সীর শরীর খারাপ নিয়ে, তখন শ্রেয়সীর বাবা চিন্তা করেন যে যেহেতু আসার পর থেকে মেয়ে এতটা অসুস্থ হয়ে আছে আর বাড়িতে তো সেরকমভাবে কোনো কিছু করাও হয়নি, তো ওদের বাড়িতে যে সবসময় যে তান্ত্রিক, মানে যার কথা মতন শ্রেয়সীর বাড়ির লোক সমস্ত কাজ করতেন, তো সেই তান্ত্রিককে শ্রেয়সীর বাবা বাড়িতে নিয়ে আসেন। এবার বাড়িতে আনার পরেন শ্রেয়সীর বাবা মনে করেন যে একটু যদি ওকে ঝাড়ফুঁক দেওয়া হয় তাহলে হয়তো শ্রেয়সী ঠিক হয়ে যাবে, তো সেই তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসেন। এবার তান্ত্রিককে আনার পরে তিনি বলেন শ্রেয়সীর মাকে 7টা লং নিয়ে আসতে। তো উনি 7টা লং নিয়ে আসেন, এনে সেই তান্ত্রিকের হাতে দেন। তো শ্রেয়সীকে সামনে বসিয়ে সেই তান্ত্রিক লংগুলোকে শ্রেয়সীর চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে ওনার মাকে বলেন লংগুলোকে হালকা পুড়িয়ে নিয়ে আবার এনে দাও। শ্রেয়সীর মা সেম কথা মতন লংগুলোকে হালকা পুড়িয়ে নিয়ে ওনার হাতে দিতে তান্ত্রিক বলেন, যেখানে শ্রেয়সী এতদিন ছিল সেখানে একজন জিন ছিল, যে জিন শ্রেয়সীকে দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছিল শেষ করে দেওয়ার। আর একটা জিনিস, ঠিক আর 7 থেকে 8 দিন যদি শ্রেয়সী সেখানে থাকতো তাহলে তাকে পুরোপুরি মেরে ফেলা হতো। তো যেই বয়স্ক লোকটা ওখানে ছিল, সঙ্গে যে বিড়াল নিয়ে থাকতো সবসময়, ওনার মধ্যেই ছিল সেই জিন। উনি পুরোপুরি চেষ্টা করেছিল শ্রেয়সীকে নিজের কাছে টেনে নেওয়ার, শ্রেয়সীকে মেরে ফেলতে চেয়েছিল, তার এন্টিটিটাকে সে বন্দি করে রাখত। তো সেই জিনের টার্গেট ছিল যে শ্রেয়সীর মধ্যে থেকে সেই সোলটাকে নিয়ে নেওয়ার। শুধু শ্রেয়সী না, তার সাথে সেই কালেক্টরও। আর একটা জিনিস, যেই রুমে শ্রেয়সী থাকতো তার অপোজিটে যেই রুমটা ছিল, সেখানে যে শ্রেয়সী ফার্স্ট ডেতে একজন টিচারকে বলছিল দেখেছিল, সেটা কোনো টিচার তখন সেখানে প্রেজেন্ট ছিল না, সেটাও তার এন্টিটি ছিল। শুধু শ্রেয়সী না, এরকম অনেক মানুষকেই এরকমভাবেই তারা ওই স্কুলের মধ্যে তাদের সোলগুলোকে নিয়ে ওইভাবে বন্দি করে রেখেছে। আর সেই যে মানে শ্রেয়সী যাকে দেখেছিল সেটাও তার এন্টিটি ছিল, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই সে ছটফট করে যাচ্ছিল। এই কথাগুলো শুনে শ্রেয়সীর বাবা মা ভীষণ অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো শ্রেয়সীকে সেই তান্ত্রিক একটা তাবিজ দেয়, যেই তাবিজটা প্রায় 21 সপ্তাহ শ্রেয়সীকে পড়ে থাকার জন্য বলা হয়। আর যেহেতু শ্রেয়সী অতগুলো দিন ওখানে থেকে আসে, অতদিন ওখানে খাওয়ার খেয়েছিল, তো ওই পরিবেশটার মধ্যেও এতটা নিজেকে ওখানে মানে তৈরি হয়ে গিয়েছিল ওদের মতন করে, ওরা অতটা ওকে কনভিন্স করে নিয়েছিল যে সেখান থেকেও বেরোতে শ্রেয়সীর অনেকটাই সময় লাগে। কিন্তু আজকের ডেটে শ্রেয়সী এখন একদমই সুস্থ, তাই সে আমাদের নিজের মুখে তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্ট শেয়ার করতে পেরেছে। এই জিন যে কত রকমের হয়, তো লাকিলি আজকের ডেটে শ্রেয়সী অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু এই জিন মানুষকে অনেক মানে কত রকমভাবে শেষও করে দেয়। এর আগের পডকাস্টেও আমি এক জায়গায় বলেছিলাম একটা স্টোরিতে, যেখানে সেই জিন একজন মানুষকে পুরোপুরি মেরেই ফেলেছে। তো আজকের এই পডকাস্ট ছিল শ্রেয়সীকে নিয়ে, যেখান থেকে আমরা কিন্তু আজকে এটাই শিখলাম, সবসময় টাকার জন্য বা নিজের স্বাধীনতার জন্য বাবা মার মানে অনিচ্ছাকৃতভাবেও যদি আমরা সেই জায়গা থেকে জোর করে কোথাও যাই, সেখানেও আমাদের ক্ষতি হতে পারে। একটু সচেতনভাবে সেখানে যদি খোঁজ নেওয়া যেত, স্যালারি হতে পারে কোথাও কম আছে, কিন্তু সেখানে হয়তো সেফটিটা ভালো, কিন্তু স্যালারি হাই ছিল। শ্রেয়সীর প্রথমে মনে হয়েছিল স্যালারিটাও বেশি, তো যেহেতু অতটা দূরে তাই ওখান থেকে তাকে অ্যাকোমোডেশন দেওয়া ছিল, তার জন্য শ্রেয়সী সেখানে রাজি হয়ে যায়। কিন্তু শ্রেয়সীর মতন এরকম আরও অনেকের সাথে এই ঘটনা ঘটতে পারে, তো সেখান থেকে একটু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকের এই মোরাল অফ দ্য কনক্লুশন এটাই যে শুধু
স্যালারি দেখলে হবে না, পরিবেশ, সিচুয়েশন, আশেপাশের লোকজন, সেখানকার প্রত্যেকটা জায়গা থেকে খোঁজখবর নিয়ে আমাদের সেই চাকরিতে যাওয়া উচিত, সেই জবটা নেওয়া উচিত বা সেখানে থাকা উচিত। আর বাবা মারা অলওয়েজ যেটা বলে সেটা একটু মাথায় রাখতে হয়, হয়তো তারা ভালোর জন্যই বলে। তো সাবধান থাকবে, সতর্ক থাকবে। শ্রেয়সীর এই স্টোরি থেকে তোমরা কতটা কি শিখতে পারলে, তোমাদের কি মতামত সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদেরও যদি নিজস্ব এরকম কোনো স্টোরি থাকে, নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট যেটা তোমরা আমাদের সাথে শেয়ার করতে চাও, তাতে তোমরাও রিলিফ পাবে, ডেফিনেটলি শেয়ার করতে পারো। আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করব তোমাদের সেই ইনসিডেন্টকে তুলে ধরার। এরকম আরও পডকাস্ট পেতে কিছু না, জাস্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো, তাতে আমাদের প্রত্যেকটা পডকাস্ট প্রিমিয়ারে থাকে, তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর চ্যানেলে তো চলছে কীভাবে তোমরা সকলেই জানো, যেখানে আমরা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে লাকি একজন উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর মাত্র 2500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমাদের তরফ থেকে থাকছে সেকেন্ড লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে সেই লাকি থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক অনেক পডকাস্ট দেখতে। আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। সবাই ভালো থেকো, বাই।